দশম শ্রেণীর আমরা আগেই একটা চ্যাপ্টার কমপ্লিট প্রায় শেষ করে ফেলেছিলাম। বাকি যেটুকু অংশ আছে সেটা দেখব। তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া, এখানে 12 নম্বর প্রশ্ন অবধি আমাদের হয়ে গেছিল। 13 থেকে অবশিষ্ট প্রশ্নগুলোর উত্তর আমরা আজকে আলোচনা করব। তো দেখি, প্রথমে আছে দেখো, কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ব্যাখ্যা করো। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ভালো করে দেখতে হবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি, তোমরা এভাবে পুরোটাই করবে। দেখে নাও যে কপার সালফেট, এখানে তোমার কপার সালফেটের দ্রবণ আছে, ঠিক আছে, CuSO4 কপার সালফেটের দ্রবণ। এখানে কপার তড়িৎদ্বার, এ একটা তড়িৎদ্বার, এ একটা তড়িৎদ্বার, প্লাস তার মানে এটা অ্যানোড, এটা মাইনাস তড়িৎদ্বারের সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে এটা হচ্ছে তোমাকে ক্যাথোড বলবো, হয়েছে। এবার এখানে কপার সালফেট জলীয় দ্রবণ, আমি একটা ছবি এঁকে নিয়েছি, এখানে আছে। এবার এখানে আমি তড়িৎ চালনা শুরু করলাম। যেই তড়িৎ চালনা শুরু করলাম, তড়িৎ তোমার কী হবে, যেতে শুরু করবে। এখানে কি ঘটনা ঘটে দেখো, দুটো বিক্রিয়াকে দেখতে হবে এবং একটু ব্যাখ্যা করতে হবে। কপার সালফেট CuSO4, CuSO4 কীরকমভাবে তোমার বিয়োজিত হয়, Cu2+ আর SO4 2-, এরকমভাবে বিয়োজিত হয়। আর আছে জল, H2O, কপার সালফেটের দ্রবণ, জলীয় দ্রবণ, তাহলে H++ OH-, হয়েছে। এর এখন রাসায়নিকভাবে এই আয়নগুলো উৎপন্ন করে, এই উৎপন্ন আয়নগুলো কীভাবে তড়িৎ পরিবহন করে এবং ক্যাথোড ও অ্যানোডে কী বিক্রিয়া ঘটে সেগুলো নিয়ে আমাদের আলোচনার বিষয়। এখানে কি হয়, এখানে তোমার দেখে নাও প্রচুর পরিমাণে কি আছে, SO4- আর OH-, প্রচুর আয়ন আছে। সিমিলার তোমার কি আছে, H+, আর আছে তোমার Cu2+, আছে। ক্যাটায়ন, কোন ক্যাটায়নগুলো সবসময় ক্যাথোডের দিকে যাবে, অ্যানায়নগুলো সবসময় অ্যানোডের দিকে যাবে, ঠিক আছে। তাহলে এখানে H+ আর Cu2+ দুটো আয়ন আছে। এই দুটো আয়ন তোমার কি করবে, এই অ্যানোডের দিকে, ক্যাথোডের দিকে তোমার অগ্রসর হবে। এই ক্যাথোডের দিকে যখনই অগ্রসর হচ্ছে, এই দুটোর মধ্যে কার ইলেকট্রন গ্রহণ করার প্রবাবিলিটি বেশি। দেখা যায় তড়িৎ রাসায়নিক শ্রেণীতে Cu2+ H+ এর নিচে অবস্থান করে। কি করে? H+ এর নিচে অবস্থান করে। এই নিচে অবস্থান করার জন্য ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা অনেক বেশি হয়। কি হয় তোমার, ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা অনেক বেশি হয়। এর জন্য এ গিয়ে মুক্ত হয়। কি গিয়ে মুক্ত হয়? Cu2+। Cu2+ মুক্ত হলে তোমার বিক্রিয়াটা লিখতে হবে ক্যাথোড বিক্রিয়া। ক্যাথোড বিক্রিয়াটা অবশ্যই দরকার। কি ঘটনা ঘটে, Cu2+ কি করে, দুটো ইলেকট্রন গ্রহণ করে। কটা ইলেকট্রন গ্রহণ করে? দুটো। দিয়ে কী আয়ন উৎপন্ন হয়? কপারে পরিণত হয়। কিসে পরিণত হয়? কপারে পরিণত হয়। এই বিক্রিয়া ক্রমাগত চলতে থাকে এবং তোমার ক্যাথোডের ভর বৃদ্ধি করে, অর্থাৎ ক্যাথোডে গিয়ে এর তোমার আস্তরণ সৃষ্টি হয়। এখানে তোমার কি তৈরি হয়, তোমার কপার জমা হতে থাকে, বিশুদ্ধ কপার জমা হতে থাকে। কি বললাম বুঝতে পেরেছো? এটা ক্যাথোডের ভর বৃদ্ধি করে। এটা ক্যাথোড আমি প্রথমেই বললাম, আর এটা হচ্ছে তোমার অ্যানোড। হলো, এই বিক্রিয়া ক্রমাগত চলতে থাকলো। দ্বিতীয় হচ্ছে অ্যানোড বিক্রিয়া। অ্যানোড বিক্রিয়ায় তাহলে OH- আর SO4- এই দুটো এর দিকে অগ্রসর হবে। কিন্তু অগ্রসর হলেও এখানে একটা ব্যতিক্রমী ঘটনা ঘটে। এই ঘটনাটা কি ঘটে, এর এই দুটো আয়ন এখান থেকে ইলেকট্রন গ্রহণ করার পূর্বেই এখানে, এটা কপার নির্মিত, এখান থেকে তোমার কপার জলীয় দ্রবণে চলে আসে। দুটো ইলেকট্রন তোমার ত্যাগ করে Cu2+ হিসাবে জলীয় দ্রবণে চলে আসে। তাহলে এর ক্ষয়প্রাপ্ত হতে শুরু করে। এ যখনই ক্ষয়প্রাপ্ত হতে শুরু করে, অর্থাৎ জলীয় দ্রবণে Cu2+ আয়নের গাঢ়ত্ব বজায় থাকে, এটা ক্ষয়প্রাপ্ত হয়, আর এখানে Cu2+ আয়ন তোমার বিয়োজিত হয়। এ যত এখানে জমা হয়, এ তত ক্ষয়প্রাপ্ত হবে। এ যত জমা হবে, কপার তত এখানে ক্ষয়প্রাপ্ত হয়। এখানে গিয়ে কপার তোমার আস্তরণ সৃষ্টি করবে। তাহলে এর অ্যানোড বিক্রিয়াটা কীরকম হয়? অ্যানোড বিক্রিয়াটা কপার দুটো ইলেকট্রন ত্যাগ করে। কটা ইলেকট্রন ত্যাগ করে? দুটো ইলেকট্রন ত্যাগ করে। দুটো ইলেকট্রন ত্যাগ করে তোমার উৎপন্ন করে Cu2+, দ্রবণে চলে আসে। এর ফলে দ্রবণের গাঢ়ত্ব সবসময় একই থাকে। এটা তাহলে ক্ষয় হচ্ছে, বুঝতে পারছো? সর্বদা অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়, আর ক্যাথোডে গিয়ে অ্যানোড থেকে গিয়ে জমা হয়।
এটাই হচ্ছে তোমার কপার সালফেটের জলীয় দ্রবণের তোমার বিয়োজন। ক্যাথোড বিক্রিয়া অ্যানোড বিক্রিয়াটা ভালো করে দেখবে। হলো, নেক্সট পার্টটা দেখো, তড়িৎ বিশ্লেষণে শক্তির কি রূপান্তর ঘটে? 14 নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণে শক্তির কি রূপান্তরিত ঘটে? অ্যাকচুয়ালি তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। কি হয়? তড়িৎ শক্তি পরিবর্তিত হয় রাসায়নিক শক্তিতে। ওকে, তাহলে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিবর্তন হয়। 15 নম্বর প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন দেখো, তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কোন জাতীয় ধাতু নিষ্কাশন করা যায়? মনে রাখবে উচ্চ তড়িৎ ধনাত্মক ধাতু সমূহ। কোন সমস্ত ধাতু? উচ্চ তড়িৎ ধনাত্মক ধাতু যেগুলো আছে সেগুলো, অ্যালুমিনিয়াম, তারপর তোমার পটাশিয়াম, সোডিয়াম, এগুলো তোমার নিষ্কাশন করা যেতে পারে, এগুলো উচ্চ তড়িৎ ধনাত্মক ধাতু। 16, অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষ্য অ্যানোড ও ক্যাথোড হিসেবে কী কী ব্যবহার করবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে কী কী পদার্থ ব্যবহার করা হয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনে রাখবে 20% অ্যালুমিনা, 20% অ্যালুমিনা, সংকেতটাও মনে রাখবে, সংকেত হচ্ছে Al2O3, কমা 20% অ্যালুমিনা, 60% ক্রায়োলাইট, ক্রায়োলাইটও বলে অনেক সময়, ক্রায়োলাইট লিখবে তোমরা। ক্রায়োলাইটের সংকেতটাও দেখে রাখবে Na2Al(F6), কি বললাম? Na2Al(F6) হলো। 20% ফ্লুওস্পার, 20% ফ্লুওস্পার, ফ্লুওস্পারের সংকেতটাও তোমরা মনে রাখবে। ফ্লুওস্পারের সংকেতটা হলো CaF2, হয়েছে? CaF2, এটার গলিত দ্রবণ নেওয়া হয়, এ কটা মিশিয়ে একটা গলিত দ্রবণ প্রস্তুত করা হয়। কি বললাম, বুঝতে পেরেছো? এটা হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় তড়িৎ বিশ্লেষ্য। ক্যাথোড আর অ্যানোড হিসাবে কি ব্যবহার করা হয়? ক্যাথোড আর অ্যানোড, একটা পাত্র ব্যবহার করা হয়, সেই পাত্রটা একটু জেনে রাখবে। ক্যাথোড হচ্ছে পাত্রের তোমার কার্বনের আস্তরণ যুক্ত পাত্র, কার্বন আস্তরণ যুক্ত একটা পাত্রটাকে তোমার ক্যাথোড হিসাবে ব্যবহার করা হয়, ঠিক আছে? আর এখানে তোমার দেয়া থাকে গ্রাফাইট, হয়েছে? গ্রাফাইট দেওয়া হয়, গ্রাফাইট দণ্ড তোমার আংশিকভাবে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়, এটা দেখবে একবার, খুব গুরুত্বপূর্ণ। ওকে, 17 নম্বর দেখো, তামার বিশুদ্ধীকরণে তড়িৎ বিশ্লেষণে হিসাবে ও ক্যাথোড অ্যানোড হিসেবে কি কি পদার্থ ব্যবহার করবে এবং তোমার ক্যাথোড অ্যানোড হিসাবে কি কি লাগবে সেগুলো বলতে হবে। মনে রেখো 17 নম্বর প্রশ্ন, 17 নম্বরটায় তোমার লাগে অ্যাকচুয়ালি 10% মতো, 5 থেকে 10% H2SO4 সালফিউরিক অ্যাসিড মিশ্রিত কপার সালফেটের দ্রবণ, প্রায় 15% মতো, 15% CuSO4 এর দ্রবণ, এটা ব্যবহার করা হয়। কেমন? আচ্ছা, ব্যবহৃত তড়িৎদ্বার হিসেবে যদি আমরা দেখি তোমার অ্যানোড, অ্যানোড হচ্ছে অবিশুদ্ধ তড়িৎদ্বার। অ্যানোড হচ্ছে, আমি লিখছি না, অবিশুদ্ধ, আর ক্যাথোডটা বলি, অ্যানোড ও ক্যাথোড। দেখো ক্যাথোডে গিয়ে তো জমা হবে, তাহলে ক্যাথোডে হচ্ছে বিশুদ্ধ কপারের পাত, বিশুদ্ধ কপার বলে লিখে দিলাম, বিশুদ্ধ কপারের পাত ব্যবহার করা হয়। কেমন? আর অ্যানোড হিসাবে তোমার ব্যবহার করা হয় যে ধাতু মিশ্রিত পদার্থ, মানে যেটা থেকে আমরা পিউরিফাই করব, বিভিন্ন ধাতুর মিশ্রিত সেই পদার্থটা তোমার ব্যবহার করা হয়, মানে কপার মিশ্রিত যে ধাতু, মিশ্র ধাতু যে পড়ে থাকবে সেই পাতটা তোমার ব্যবহার করব আমরা ক্যাথোড হিসাবে, যেটা মিশ্র ধাতু তামার পাত বলবো। হলো, এই হচ্ছে তোমার ক্যাথোড ও অ্যানোডের নেওয়া হয়। তারপরে অ্যানোড কাদা কি? এই পদ্ধতিতে তোমার কি করা হয়, বেশ কিছু ক্ষেত্রে তড়িৎ কি করা হয়, এক্ষুনি পড়লাম 17টা, তামার বিশুদ্ধি
করা হয়, অর্থাৎ তামার পরিশোধন করা হয়। এই তামার পরিশোধন করাকালীন একটু ভালো করে দেখো, এখানে একটা তার জালি দিয়ে এরকম করে বেঁধে দেওয়া হয়, তার জালি দিয়ে এরকমভাবে একটা থলি বেঁধে দেওয়া হয়। কিসের জন্য থলিটা বেঁধে দেওয়া হয়? এখান থেকে কপার Cu2+ আয়ন তোমার বারবার বিয়োজিত হয়ে চলে আসে। উচ্চ তড়িৎ ধনাত্মক ধাতু যেগুলো আছে কপার, জিঙ্ক, এগুলো তোমার এদিকে এসে জমা হতে থাকে, ঠিক আছে? কিন্তু নিম্ন তড়িৎ ধনাত্মক যে ধাতুগুলো থাকে অবিশুদ্ধ হিসাবে এর মধ্যে যদি যুক্ত থাকে, তাহলে সেগুলো তোমার কি হয়, যেমন সোনা, প্ল্যাটিনাম, সেগুলো এই থলির মধ্যে কাদার আকারে জমা হয়। একেই বলা হচ্ছে অ্যানোড কাদা। তাকে বলা হচ্ছে কি? অ্যানোড কাদা বা অ্যানোড মাড। কি বললাম কথা বুঝতে পারলে? 18 প্রশ্নটা তাহলে অ্যানোড কাদা কি বা অ্যানোড মাড কি আমি বলে দিলাম। পরে আসছি, তড়িৎ বিশ্লেষণে কি জাতীয় তড়িৎ প্রবাহ চালনা হয়? মনে রাখবে, ডিসি মানে হচ্ছে তোমার সমপ্রবাহ। কি জাতীয় তড়িৎ প্রবাহ পাঠানো হয়? সমপ্রবাহ। মনে রেখো এটা, হ্যাঁ? এটা বিষম প্রবাহ বা পরিবর্তী প্রবাহ পাঠানো হয় না, তাহলে অ্যানোড আর ক্যাথোড বারবার পরিবর্তিত হবে, তাই জন্য কেবলমাত্র সমপ্রবাহ পাঠানো হয়। পরে দেখি, তড়িৎ লেপন কি? 20 নম্বর প্রশ্ন দেখো, তড়িৎ লেপনের উদ্দেশ্য কি? তড়িৎ লেপনটা আমরা আগেই পড়েছি, ভালো করে শুনবে। তুলনামূলক কম সক্রিয় ধাতুর প্রলেপ দেয়া হয় অতি সক্রিয় ধাতুর উপর। ওকে, তাহলে অতি সক্রিয় ধাতুর উপর তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে তুলনামূলক কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকেই বলবো তোমার তড়িৎ লেপন। হয়েছে? তড়িৎ লেপনের উদ্দেশ্য বলতে গেলে বহুবিধ উদ্দেশ্য আছে, তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। তড়িৎ লেপন মানে বিভিন্ন ধাতুর সৌন্দর্য বৃদ্ধি করা হয়। তোমার গোল্ড প্লেটিং মানে সোনার প্রলেপ দেওয়া, তারপরে নিকেল প্লেটিং, লোহার ওপর প্রলেপ দেওয়া। এই প্রলেপগুলো দেওয়ার ক্ষেত্রে তোমার সৌন্দর্য বৃদ্ধি পায়। নাম্বার 2, তোমার জলবায়ুর হাত থেকে রক্ষা করা হয়। লোহা তোমার জলবায়ুতে খুব দ্রুত ক্ষয়প্রাপ্ত হবে, সেক্ষেত্রে এটা রক্ষা করা হয়। কি বললাম? জলবায়ুর হাত থেকে রক্ষা করা হয়। এটা একটা মেন দুটো কারণ। লোহার উপর নিকেলের প্রলেপ দিতে হলে কাকে অ্যানোড ও কাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করবে? দেখো, ক্ষয়প্রাপ্ত হচ্ছে কিন্তু কি কোন তোমার দেখো অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়, তাহলে আমার নিকেলটা অ্যানোডে রাখতে হবে আর লোহাটাকে কোথায় রাখবো? ক্যাথোডে রাখবো। যে ক্ষয়প্রাপ্ত হয় সে ক্ষয়ে এসে কোথায় জমা হবে? ক্যাথোডে গিয়ে জমা হবে। তাহলে তোমার লোহার উপরে গিয়ে জমা হবে, তাহলে লোহাটা কোথায় রাখবো? ক্যাথোড। লোহা, এটা কত নম্বর? 21 নম্বর। তাহলে লোহা হচ্ছে ক্যাথোড হিসাবে রাখবে, আর কি দেবো? নিকেলটা হচ্ছে মনে রাখবে অ্যানোড হিসাবে রাখবে। আমি আবারও বললাম, যার প্রলেপ দিতে হবে তাকে তুমি সবসময় অ্যানোডে রাখবে, আর যার উপরে প্রলেপ দিতে হবে তাকে সবসময় ক্যাথোডে রাখবে। ক্লিয়ার? চলো, আর কয়েকটা প্রশ্ন আছে। নেক্সট দেখো, গোল্ড প্লেটিং কি? গোল্ড প্লেটিং বলতে গেলে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কোনো ধাতুর ওপর সোনার প্রলেপ দেওয়াকেই বলবো গোল্ড প্লেটিং। এর জন্য কি তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করা হয়? 22 খুব ইম্পর্টেন্ট। কি তড়িৎ বিশ্লেষ্য? পটাশিয়াম অরোসায়ানাইড। মনে রাখবে, কি বললাম? পটাশিয়াম অরোসায়ানাইড। এর সংকেতটাও মনে রাখবে তড়িৎ বিশ্লেষ্য। কি বললাম? পটাশিয়াম অরোসায়ানাইড। সংকেতটা কি? কে, ধরো এখান থেকে লিখি, কে AuCN হোল 2, হোল 6 বলতে যাচ্ছিলাম, হোল 2। এটা হচ্ছে পটাশিয়াম অরোসায়ানাইডের সংকেত। ক্যাথোড হিসাবে কি ব্যবহার করব? যার উপর প্রলেপ দিতে হবে। আর সোনাটা অ্যানোড হিসাবে ব্যবহার করব। সোনা, এখানে প্রলেপ দিতে গেলে সোনাটা অ্যানোডে ব্যবহার করতে হবে। বারবার বললাম যে কথাটা, সেটা কিন্তু মাথায় রেখো। 23টা কি বলছে? সিলভার প্লেটিং কি? একই রকম, কোনো পদার্থের ওপর, কোনো একটা ধাতব পদার্থের ওপর যদি কোনো আমি সিলভার বা রূপোর প্রলেপ দিতে যাই তাকে বলবো সিলভার প্লেটিং। সিলভার প্লেটিংয়ের তড়িৎ বিশ্লেষ্য পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। সংকেতটাও দরকার, আগের মতো আবার সে লিখলাম। পটাশিয়াম, এটা হচ্ছে অরোসায়ানাইড ছিল, এটা AgCN হোল 2।
পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। এখানে তোমার রূপো যদি প্রলেপ দিতে হয়, রূপোটা হবে কি অ্যানোড, লিখে দিলাম শুধু, আর যার উপর প্রলেপ দেবো সেটা হবে ক্যাথোড। ঠিক আছে। নিকেলের তড়িৎ লেপনের তড়িৎ বিশ্লেষণ হিসাবে কী করবে, এটা নিকেল সালফেট বলে দিচ্ছি। নিকেলের তড়িৎ বিশ্লেষণের জন্য কি ব্যবহার করবে, নিকেলের তড়িৎ বিশ্লেষণের জন্য নিকেল সালফেট ও বোরিক অ্যাসিড মিশ্রিত দ্রবণ। কি বললাম, নিকেল সালফেট, মনে রাখবে নিকেল সালফেট NiSO4, ঠিক আছে, আর বোরিক অ্যাসিড, সামান্য, বেশি না, বোরিক অ্যাসিড মিশ্রিত দ্রবণ ব্যবহার করবে। এই আমাদের তড়িৎ বিশ্লেষণের চ্যাপ্টারটা। ঠিক আছে, ভালো করে এটা দেখবে, কোনোটা আমি পড়ে দিয়েছি, কিভাবে কি হয় এটা ভালো করে পড়বে।